পারিবারিকভাবে আমার বিয়ে হয় কাশেমের সাথে। আজ আমাদের বিয়ের বয়স 1 মাস 12 দিনের মধ্যেই আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের আসল চেহারা টের পেলাম। আমি মিতা। 10ম শ্রেণী পাশ করার পরপরই আমার মা আর মামারা মিলে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার বাবা নেই, আমি আর আমার ছোট একটা ভাই। আর কাশেম একজন ব্যবসায়ী। মূলত কাশেমের মা হাশেমা খাতুন আমাকে পছন্দ করে নিয়ে আসেন তাদের বাড়ি। বিয়ের দিন থেকে ঝামেলা। বিয়েতে যৌতুক হিসেবে 1 লাখ টাকা চেয়েছে, কোনো আসবাবপত্র ছাড়া, আর 100 বরযাত্রী খাওয়াতে হবে। বিয়ের দিন আমার মা পেয়ারা পানু পুরো 1 লাখ টাকা দিতে পারেনি। আমার মা বলেছিল, বিয়াইন আমি পুরো টাকা জোগাড় করতে পারি নাই, 70,000 টাকা জোগাড় করছি। এই কথা শুনে আমার শাশুড়ি অনেক রেগে গেলেন। আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করতে লাগলেন। এমন সময় আমার মামা বলল, বিয়াইন বাপ মনা মাইয়া একটু মাইন্না লন, আপনার টাকা 3 মাসের মধ্যে দিয়ে আমো। বিয়াইন একখানা মন গান নরম করেন। অবশেষে অনেক বুঝিয়ে আমার শাশুড়িকে রাজি করানো হলো। কাজী সাহেব বিয়ে পড়ালেন আর সকলের মাঝে খুরমা খেজুর বিতরণ করা হলো। সবাইকে টেবিলে খেতে যেতে বলা হলো। আমার শাশুড়ি তার ছেলের পাশে বসলেন। তখন একজন বলে উঠল, বিয়াই আর বিয়াইনরা সবাই একসাথে বসবে। আমার মাকে আমার শাশুড়ি খেতে খেতে বললেন, বিয়াইন 20 জনের খাবার দিয়ে দিয়েন, কারণ বাসায় যায় কি আবার রানমু নাকি। আমার মা চিন্তার স্বরে বললেন, আচ্ছা আপনি খেয়ে লন। আসলে আমার মা 180 জনের খানা করছে, তার মধ্যে 10 জন বরযাত্রী বাড়তি। আমরা গরিব মানুষ, সাধ্যের মধ্যে যতটুকু পেরেছে করেছে। অবশেষে কোনো রকম 10 জনের খাবার দিছে, কারণ খাবার বেশি হয় নাই। তার মধ্যে গোটা মুরগি রোস্ট দিতে পারি নাই। চিংড়ি 5টা ছিল, ওই 5টা দিয়ে দিছে, আর ডিম 11টা দিছে। যথারীতি আমাকে নিয়ে বরযাত্রী রওনা দিল। শ্বশুরবাড়িতে পৌঁছানোর পরপরই আমাকে আমার শাশুড়ি কথা শোনাতে লাগলো। কথা ছিল 1 লাখ টাকা দিব, 70,000 টাকা দিছে। প্রথমেই চিটিংবাজি কইরা লাইছে। এর থেকে আমার ছেলের আরো ভালো ঘরে বিয়া করাইতে পারতাম। আমার কপাল, সব আমার কপাল। রাতের খাবার দেওয়ার জন্য যখন টিফিন বাক্সগুলো খুললো, দেখলো খাবার কম, আর তখনই আবার শাশুড়ির কথা শুরু হলো। আল্লাহ গো, পোলারে বিয়া করা আমি 4 দিক থেকেই ঠকছি। গোটা মুরগির রোস্ট দেয় না, কি ফকিরনি। এগুলা কোনো খানা হইলো? বাপরে বাপ, এত কিপটামি করে কেউ বিয়া করায়? আমার পোলারে তো আমি পানিতে ফালাই দিলাম। বাড়ি ভরা মেহমানের সামনে চিৎকার করে করে বলছে, আর তা আমার কান পর্যন্ত পৌঁছালো। আমি চুপচাপ কথাগুলো শুনছি আর চোখের পানি ফেলছি। আসলে এটা ছাড়া যে আর করার কিছু নেই এই মুহূর্তে। অনেক চিল্লাচিল্লি করার পর রাতের দিকে পরিস্থিতি শান্ত হলে কাশেমের সাথে আমাকে বাসর দেওয়া হলো। বসে থাকতে থাকতে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। আমাকে রুমে একলা বসিয়ে রাখা হয়েছে, বিরাট এক হাত ঘোমটা দিয়ে। এমন সময় কাশেম আসলো। আমি সালাম দিলাম। কাশেম সালামের উত্তর নিল, বলল, ভালো আসুনি তুমি? মনে মনে ভাবলাম, এ কেমন ব্যবহার। জি ভালো আছি। দুইজন চুপচাপ রইলাম কিছুক্ষণ। এরপর নীরবতা ভেঙে কাশেম বলল, তোমারে আমার মেলা পছন্দ হয়েছে বউ, আহো জড়াই ধরি। জড়াই ধরার কথা শুনে অনেক লজ্জা পেলাম। কিছু না বলে চুপচাপ বসে রইলাম। এরপর কাশেম লাইট বন্ধ করে দিল। বিছানায় উঠে আমার শরীরে হাত দিয়ে বলল, আজকে বাসর রায়, তাড়াতাড়ি করে ঘুমাই যাব, সকালে কাম আছে। আমি বললাম, আজকে বাসর না করলে হয় না? কি কও, বিয়া করছি কি লাইগা? আহো কাছে আহো। এরপর আঁচল সরালো বুক থেকে। তারপর পুরো শাড়ি আর ব্লাউজ খুলে ফেললো। দয়া করে আজকে আমাকে ছেড়ে দেন, আমার পিরিয়ড চলছে। কিন্তু কাশেম আমার কোনো কথাই শুনলো না। সকালবেলা আমার শাশুড়ি বলতে লাগলেন, বেলা 12টা, এখনো নতুন বউ ঘুম থেকে উঠে নাই। আসলে মিথ্যা কথা, তখন সকাল 7টা। তার চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি রেডি হয়ে বসে রইলাম, কারণ আজকে আমার মা সহ পরিবারের লোকজন আসবে। বিকাল হতেই সবাই চলে আসলো। এতে আমার শাশুড়ি তেমন একটা খুশি না। আমার শাশুড়ি অতিথি আপ্যায়নে নজর না দিয়ে তার নজর অতিথিরা কি এনেছে। বাড়ির ভেতর ঢুকতেই আমার মা বলে উঠল, আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? শাশুড়ি মা বেআইনের দিকে ভালো করে না তাকিয়ে বেআইনের হাতে মিষ্টির দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, হ আপা ভালো আছি, যান ভেতরে গিয়ে বসেন। আর এদিকে আমি আমার মাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরলাম আর বললাম, মা কেমন আছো তুমি? ও মা। আমার মা চোখের পানি মুছতে মুছতে বলল, হ মা ভালো আছি, তুই কেমন আছোস আমার পরাণ? আমি তখন বললাম, আসি কোনো রকম মা। আমার মা কিছুটা আন্দাজ করতে পেরে বলল, দেখ মা, মুরব্বী মানুষ কয়দিন বাঁচবো, কিছু বললে শুনে থাকিস, কারণ বৌবার কোনো শত্রু নাই। আমি অসহায় দৃষ্টিতে মার দিকে তাকিয়ে রইলাম, আর কিচ্ছু বললাম না। আর এদিকে আমার শাশুড়ি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এতগুলো মানুষ আসছে আর মিষ্টি আনছে মাত্র 15 কেজি। 20 জন মানুষ 15 কেজি মিষ্টি নিয়ে আসছে। কোন দুঃখে যে ছেলের ওই বাড়ির বিয়া করাইলাম, একমাত্র আমার আল্লাহ ভালো জানেন। সব ফকির নির্যাত। আমার মা এটা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারণ তার সামর্থ্য যতটুকু পেরেছে সে ততটুকুই এনেছে। আমার মামা বলে উঠল, আচ্ছা বিয়াইন, এখানে তো অনেক মিষ্টি। আমার শাশুড়ি তেজ দেখিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ অনেক মিষ্টি, তা বাকি 30,000 টাকা কখন দিবে? না হলে মেয়ে নিয়ে যান। আমার মা অনেক অনুনয় বিনয় করলেন আমার শাশুড়ির সামনে, আপা দিয়ে দিব, আপনি চিন্তা করেন না।
তারপর আমার মা সহ সবাই ছলছল চোখে চলে গেল। যাওয়ার সময় আমার মা শুধু একবার পিছন ফিরে আমাকে দেখে, তারপর চলে যায়। সবাই চলে যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে বলে উঠলো, গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করো, নতুন বউ বলে বসে থাকলে হবে নাকি। আমার শাশুড়ির কথা মতো সব পরিষ্কার করে নিলাম। রাতে কাশেম ঘরে আসে। ঘরে আসতেই আমাকে জড়িয়ে ধরে বলে, বউ ভালো আছো নাকি? আমি ভয়ে ভয়ে বললাম, হ্যাঁ ভালো আছি, কিন্তু ব্যথা কমে নাই, এখনো ব্যথা আছে। চিন্তা করো না, কইমা যাইবো। আমার শাশুড়ি ভাত খাওয়ার জন্য কাশেমকে ডাকতেই দেখলো কাশেম আমাকে জড়িয়ে ধরে আছে। আর তখন আমার শাশুড়ি বলে উঠলো, ওই বান্দির পুত বউ ঘরে আইতে না আইতেই বউয়ের আঁচলের তলায় ঘুরস, আয় ভাত খেতে আয়। তারপর সবাই ভাত খেয়ে শুয়ে পড়লো। আমি সব কাজকর্ম গুছিয়ে আসতেই কাশেম আমাকে নিজের বুকের উপর নিয়ে বলল, সারাদিন অনেক বিজি ছিলাম, কাছে আসো এখন। আমার তো এখনো পিরিয়ড ভালো হয়নি। ধুর শালা, আমি কি রোগী বিয়ে করলাম নাকি? আচ্ছা সমস্যা নাই, আমার কাছে ব্যবস্থা আছে। আমি তখন অনেক অনুনয় করলাম, দয়া করে আজকে ছেড়ে দেন, গায়ের ব্যথা এখনো কমে নাই। আমার স্বামী তখন বলল, এত কথা বলো না, ভালো লাগে না এত কথা। এটা বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। সকাল হলেই আমি গোসল করতে ঢুকি, আর এমন সময় আমার শাশুড়ি বলে ওঠে, প্রতিদিনকে গোসল করতে হয়নি, জামাইকে শুধু তুমি একলাই পাইছো বাপু। আমি চুপচাপ রইলাম, লজ্জায় আর কিছু বলতেই পারলাম না। কাশেম নাস্তা খেয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিল। আমার শাশুড়ি আমাকে রান্না করার জন্য বলল, আর আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করলাম। দুপুরে কাশেম খেতে আসলো। আমার শাশুড়ি কাশেম সহ সবাই একসাথে খেতে বসলো। আমি সবার পাতে ভাত তরকারি বেড়ে দিলাম এবং নিজের পাতেও নিলাম। আমার শাশুড়ি তরকারি মুখে দিয়ে বলল, হায় আল্লাহ, মশলা তৈল সব ঢাইলা দিছে। কাশেম বলল, কই মা, তরকারি তো মজা হয়েছে। তখন আমার শাশুড়ি বলল, হ হ, বউয়ের নামে তো সুনাম করবি, এই মাইয়া 2 দিনে ফকির বানাই দিব তোরে, যেই হারে তরকারিতে তেল মশলা দিছে, জীবনে কোনোদিন চোখে দেখে নাই তো, সেই জন্য। আমার শাশুড়ি এগুলো বলে খেতে শুরু করলো। অন্য দিনের তুলনায় আমার শাশুড়ি আজ বেশি ভাত খেলো। মুখে যতই কিছু বলুক, তরকারি তার মনে ধরেছে। আমি আর ভাত খেলাম না, চুপচাপ উঠে চলে গেলাম। আমার স্বামীও আর কিছু বলল না, সেও দোকানে চলে গেল। এইভাবেই কেটে গেল 15 দিন। দিন দিন আমার উপর অত্যাচার যেন বেড়েই চলছে। আমি চাইলেও বাড়িতে যেতে পারি না। সারাদিন ভাবি, তা আমার জীবনটা তো এমন ছিল না, এমন কেন হয়েছে। আমার স্বামীও কথায় কথায় আজকাল গায়ে হাত তুলে। বিয়ের 15 দিন পার হতেই আমার গায়ে হাত তোলা শুরু হয়ে গেছে। আর আমার শাশুড়ি তো গালাগালি করেই, আর সামনে কিছু পেলে এটা ওটা ছুঁড়ে মারে। এ কেমন জীবন হয়ে গেল আমার। আমার শাশুড়ি সবসময় অপেক্ষায় থাকে কখন আমার স্বামী আসবে আর কখন তার কান ভাঙাবে। একদিন এক ঘটক এসে বলল আমার শাশুড়িকে, তোমার ভালো কোনো ছেলে পরিচিত আছে একটা ডিভোর্সি মেয়ের জন্য, তারা পণ দিবে 3 লাখ, আর মেয়ের বাপের বাড়ির লোকেরা অনেক পয়সাওয়ালা। এটা শুনেই আমার শাশুড়ির চোখ দুইটা লোভে টপ টপ করতে লাগলো। ঘটককে বলল, দেখি দাঁড়াও, পরে জানাবো। ঘটক চলে যায়। আর এদিকে আমাকে বলে, তা জাহান্নামী, তোর মা কখন আসবে, টাকা কখন দিবে, মনে হয় না টাকা আর পামো। এদিকে আমার মা টাইফয়েড হয়ে বিছানায় পড়ে আছে, টাকার জন্য চিকিৎসাও করাতে পারছে না। আর এদিকে আমাকে মেরে ধরে কিছু রাখছে না। আমি বাপের বাড়ি চলে যাই। বাপের বাড়ি যাওয়ার পর সব আমার মামা আর মাকে বলি। মামা যেন সাইড কাটলো কথা শুনে। আর আমার মা আমাকে বলল, লাল শাড়ি পরে ঢুকেছিস, সাদা শাড়ি পরে বের হবি, কেন আইসিস, যা শ্বশুর বাড়ি। আমাকে বুঝিয়ে সুজিয়ে আবার পাঠিয়ে দেওয়া হলো।